সুইসাইড নোট রেডি। না, কাউকে আমার মৃত্যুর জন্য দায়ী করছি না। সবাই জানবে অতিরিক্ত পড়ার চাপে আমি এই পথ বেছে নিয়েছি। এবার শেষ সেলফিটা নেওয়া বাকি, তারপর সবাইকে গুড বাই বলে চলে যাব। কিন্তু আমার ফোনটা কোথায়? ও হ্যাঁ, ফোনটা তো আমি 5 দিন ধরে বন্ধ রেখেছি। তবুও মেঘা আর আদি একবারও আমার খোঁজ নেয়নি। না, খোঁজ নেবে বা কেন? ওরা ভালোই তো আছে। আমি না হয় ওদের আরো ভালো করে থাকার সুযোগ করে দেব এবার। পুজোর ছুটিতে বাড়িতে এসেছি। হোস্টেলের খাবার খেয়ে খেয়ে মায়ের হাতের রান্না যেন অমৃত লাগছে। খেয়ে নিলাম ভালো করে এই কদিন। আজ রাতের পর থেকে আর খেতে পাবো না। আর আমি কারোর কথা ভাববো না, আর কোনো পিছুটান রাখবো না। বাবা, মা, ভাই সবার কথা ভুলে যাব। কদিন হয়তো সবাই খুব কষ্ট পাবে, তারপর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ভাই হয়তো বাবা মায়ের স্বপ্ন সত্যি করবে, একদিন বড় ডাক্তার হবে। আমার জীবনের পথ এখানেই শেষ। দাদু খুব শখ করে আমার নাম রেখেছিলেন রাই। দাদু কি আর তখন বুঝেছিলেন এই রাই একদিন শ্যামের বিরহে এমন একটা কাণ্ড করবে? আদির সাথে আমার সম্পর্ক 5 বছরের, আর মেঘা আমার সেই ছোটবেলার বান্ধবী। আমার মা কখনো আমাকে আর মেঘাকে আলাদা করে দেখেনি, মেঘার মাও তাই। আমাদের বন্ধুত্বের কথা আমাদের মেডিকেল কলেজের সবাই জানে। আমরা একে অপরের জন্য সব কিছু করতে পারি। শেষ 1 বছর আমার আর আদির সম্পর্কে একটু চিড় ধরেছিল, কিন্তু আমি কখনোই কল্পনা করতে পারিনি এর জন্য মেঘার সাথে আদির নতুন সম্পর্কে জড়িয়ে যাবে। আমার কাছে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি বন্ধুত্বের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের ভালোবাসার মানুষটা এইভাবে মেঘার হয়ে যাবে, সেটা আমি কি করে মেনে নেব? তাই এই পথ বেছে নিয়েছি। মেঘা যদি নিজেকে একটু পাল্টে নেয়, তাহলে সত্যি ও আর আদি খুব ভালো থাকবে। আশা করি আদিকে পাবার পর আর কোনো ছেলের প্রতি মেঘা ক্রাশ খাবে না। সুন্দর ছেলে ওর দুর্বলতা। জানি না আমার আদিকে, না, আমার আদি নয়, আদি তো এখন ওর। ভালোই হলো, আদি তো স্মার্ট মেয়ে, ভালো লাগে। মেঘা ওর জন্য পারফেক্ট। আমি তো সারা জীবন ওই বদমেজাজি খিটখিটেই রয়ে গেলাম। রাতের খাওয়া শেষ। আজ অনেকক্ষণ ধরে বাবা, মা, ভাইয়ের সাথে গল্প করলাম, শেষবারের মতো। আর কোনো দিন এই মুহূর্তগুলো পাবো না। চেষ্টা করছিলাম সব ভুলে জীবনটা নতুন করে শুরু করি, কিন্তু আমারই প্রিয় বান্ধবী, আমার ভালোবাসার মানুষটার হাত ধরে ঘুরবে, সেটা কিভাবে মেনে নিই? খুব ইচ্ছে করছে শেষবারের মতো একবার আদির সাথে কথা বলতে, কিন্তু 5 দিন ধরে যে আমার ফোন বন্ধ, কেউ তো একবারও আমার খোঁজ নিল না। আমিই বা কেন ওদের বিরক্ত করব? অবশেষে ভোর হলো। 4 ঘন্টা ধরে আমার শরীরটা ফ্যানের সাথে ঝুলে আছে, আর আমি সোফায় বসে অপেক্ষা করছি কখন আমার বাড়ির লোক আমাকে এই অবস্থায় দেখবে। আমার শরীরটা ঝুলছে, আর আমি দেখছি চুপচাপ। ছোটবেলার আমি দোলনায় বসে এইভাবে দোল খেতাম। দাদু বলতেন, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। আচ্ছা, সবাই কি খুব কষ্ট পাবে? আমি ওদের এই অবস্থায় দেখতে পারবো না। আমাকে পালাতে হবে। এই দেহ আর আমার নয়। আমি এখন এই খোলস থেকে মুক্ত। আমাকে আর কেউ দেখতে পাবে না। আমি কিন্তু সবাইকে দেখতে পাবো। ঘর থেকে বেরিয়ে
ছুটতে লাগলাম। ছুটেই চলেছি। ভূতেরা ক্লান্ত হয় না। তবে আমার খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সামনে একটা অটো দেখে সামনের সিট ফাঁকা পেয়ে বসে গেলাম। কিন্তু এ কি, অটোর পিছনের সিটে মেঘা একটা ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে কেন? এই মেয়েটা কি আমাকে মরেও শান্তি দেবে না? আমি তো মরে গিয়ে ওদের দুজনের রাস্তা পরিষ্কার করলাম। ভাবলাম মেঘা আর আদি সুখে থাকবে। তারপরেও এই মেয়ে অন্য ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। তবে ছেলেটাকে আগে কখনো মেঘার সাথে দেখিনি। মেঘার সব প্রেমিককেই আমি চিনি। তবে কি মেঘা আদিকেও নাচাচ্ছে? আর আমি বোকা একটা মেয়ে, না জেনে বুঝেই গলায় দড়ি নিয়ে ঝুলে গেলাম। রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে মেঘার গলাটা টিপে মেরে ফেলি। রাগে থাকতে না পেরে জোরে চিৎকার করলাম। ভূতের গলা কেউ শুনতে পাবে না, তাও চিৎকার করলাম। এমন সময় পিছন দিক থেকে বলে উঠল, এত চিৎকার করছেন কেন? সদ্য ভূত হয়েছেন বুঝি? পিছনে তাকিয়ে দেখলাম কথাটা মেঘা বলল। কিন্তু ও কি করে আমাকে দেখতে পাচ্ছে? তাছাড়াও ও আমাকে আপনি দিয়ে বলছে কেন? আর সব থেকে কৌতূহল লাগছে, মেঘা যে ছেলেটাকে জড়িয়ে ধরে বসে আছে সে নিজের মনে ফোন ঘাঁটছে, মেঘার দিকে তাকাচ্ছেও না। আমি আমতা আমতা করে বললাম, মেঘা, তুই আমায় দেখতে পাচ্ছিস? মেঘা উত্তর দিল, দেখতে পাবো না কেন? আমিও ভূত। তবে আমার নাম মেঘা নয়, মোহনা। দুজনেই অনেক আগে অটো থেকে নেমে গেছি। নামার পর খেয়াল হলো মোহনা মেঘার মতো দেখতে হলেও সে মেঘার থেকে পুরোপুরি আলাদা সাজ পোশাকে। মোহনা সাদা শাড়ি পরে আছে। জানি না বাপু, ভূতেরা সবাই সাদা শাড়ি কোত্থেকে পায়? আমাকেও পরতে হবে নাকি? আগে জানলে মায়ের একটা সাদা শাড়ি নিয়ে আসতাম। পুজোতেও তো এবার সাদা রঙের শাড়িটা নিলাম, ভেবেছিলাম লাল ব্লাউজের সাথে পরব। তারপর আদির সামনে গিয়ে দাঁড়াবো, ও মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। মোহনার কথায় হুঁশ ফিরল। নিজের মনেই বকবক করে চলেছে মেয়েটা। গলার স্বরটাও অবিকল মেঘার মতো। শুনেছিলাম একই রকম দেখতে এই পৃথিবীতে 7 জন মানুষ থাকে। তা বলে ভূত? আমি এবার মোহনার দিকে তাকিয়ে বললাম, আসার সময় মনে ছিল না, তাড়াহুড়ো করে গলায় দড়ি নিয়ে ঝুলে গেলাম। এখন সাদা শাড়ি পাবো কোথায়? তবে কি দোকান থেকে চুরি করব? কিন্তু সে তো মহাপাপ। মোহনা আমার কথা শুনে হাসতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর একটা গাছের তলায় দুজনেই বসলাম। মনটা খুব চা চা করছে। সকাল থেকে কিছুই খাইনি, তবে খিদে নেই। ভূতেদের খিদে পায় না, মোহনা আমাকে বলেছে। তবে একটু চা হলে ভালো হতো। মোহনা বলতে শুরু করলো সে নাকি 50 বছর আগে মারা গেছে। বান্ধবীর সাথে গল্প করতে করতে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি প্রচণ্ড স্পিডে এসে ধাক্কা মারে। আমি ওকে মাঝপথে থামালাম। তারপর জিজ্ঞাসা করলাম, 50 বছর আগে মারা গিয়েও কি করে এখনো একই বয়সে আছে? মোহনা হেসে বলল, ভূতেদের বয়স বাড়ে না। মোহনা আসছি বলে 2 কাপ চা নিয়ে এলো। কোথা থেকে নিয়ে এলো তা জানতে চাইলাম না। চা খেতে শুরু করলাম। পাশে কত ছেলে মেয়ে বসে প্রেম করছে। আদির কথা খুব মনে পড়ছে। মোহনা ওদিক থেকে তাকিয়ে বলল, ছেলেগুলো কত হ্যান্ডসাম। আমি মনে মনে ভাবলাম, সুন্দর ছেলেদের প্রতি মেঘাও খুব দুর্বল ছিল। দুজনের চেহারার মিলের সাথে এই গুণটিরও খুব মিল।
এতক্ষণে নিশ্চয় বাড়ির সবাই জেনে গেছে আমার শরীরটা হয়তো কোনো মর্গে। বাড়ির সবাই কান্নায় হয়তো ভেঙে পড়েছে। আদি আর মেঘা কি খুব অবাক হয়েছে নাকি খুশি, খুব জানতে ইচ্ছে হচ্ছে। একবার যদি যাওয়া যেত সেখানে। না, থাক, আমি জীবিত অবস্থায় কোনো পিছুটান না রেখে মরেছি, এখন মরে গিয়ে আবার কেন পিছুটানে জড়াবো? যা হওয়ার হয়ে গেছে, ভালো থাকুক মেঘা আর আদি। অনেকটা সময় পার হয়ে গেছে, আর কারুর কথা মনে পড়ছে না। বেশ শান্তি লাগছে মনে। তবে ভেবে রেখেছি আদি আর মেঘার বিয়ের পর ওদের ফুলশয্যার রাতে খুব ভয় দেখাবো। এক্কেবারে ওদের ছেড়ে দেওয়া যায় না। মোহনা খুব ভালো মেয়ে, আমাকে সখী বলে ডাকে। আমি কতবার বলেছি আমাকে রাই বলে ডাকতে, কিন্তু ও সেই সখী নামেই ডাকছে আমাকে। আমরা এই অল্প সময়ে ভালো বন্ধু হয়ে উঠেছি। যতবার রাস্তা পার হয়েছি ততবার মোহনা আমার হাতটা চেপে ধরে সাবধানে রাস্তা পার করিয়েছে, ঠিক যেমন মেঘা করত। আমি মোহনাকে যতবার বলেছি আমরা ভূত, আমরা মরব না, ততবার মোহনা মাথায় হাত দিয়ে হেসেছে। সন্ধে হয়ে এসেছে, যান চলাচল আরও বেড়েছে। আমরা ফুটপাতে এসে বাদাম খাচ্ছি। জানি না এইসব মোহনা কোথা থেকে পাচ্ছে। ও তো অনেক আগেই মারা গেছে, তাই হয়তো ওর কাছে স্পেশাল পাওয়ার আছে। আমি চুপচাপ বসে আছি। মোহনা বক বক করে যাচ্ছে। বিরক্ত লাগছে না, বরং ভালোই লাগছে। মেঘাও ঠিক এই রকমই ছিল। আমার মুড খারাপ থাকলে এরকম বকবক করে আমার মুড ঠিক করত। আবার হাঁটা শুরু করলাম। রাতে যে কোথায় থাকবো কে জানে। মোহনা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। নিজে আনমনা ভাবে হেঁটে যাচ্ছি, আর মোহনা বকবক করতে করতে রাস্তায় কখন নেমে গেছে বুঝতেই পারিনি। ওই প্রান্ত থেকে একটা গাড়ি স্পিডে এসে মোহনাকে ধাক্কা দিল। একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ঘুমটা ভেঙে গেল। পাশে দড়িটা এখনো আছে, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম কিভাবে? আমার তো ঘুমানোর কথা ছিল না। আর এই 5 রাত আমি ঘুমোইনি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করে নিয়েছিলাম আমি সুইসাইড করব। বারবার মুখ হাত পা ছুঁয়ে দেখছি আমি বেঁচে আছি কিনা। তাহলে ওটা সত্যিই স্বপ্ন ছিল? মোহনা আর ওই অ্যাক্সিডেন্ট সব স্বপ্ন? তবে কি এটা আমার জীবনটা নতুনভাবে গুছিয়ে নেওয়ার একটা ধাপ ছিল? কিছুক্ষণ বাদে খেয়াল হলো আমি চিৎকারটা স্বপ্নের মধ্যে শুনিনি। তবে কি মা আমার সুইসাইড নোটটা দেখে ফেলেছে? কিন্তু তা কি করে সম্ভব? আমার রুমটা তো ভেতর থেকে বন্ধ আছে, আর সুইসাইড নোটটা আমার রুমেই আছে। আমি বিছানা ছেড়ে রুমের বাইরে গেলাম। গিয়ে দেখি মা টেলিফোন হাতে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে মাকে 2 বার ডাকলাম, কিন্তু মা সাড়া দিল না। আমি তো মরিনি, তবে মা কেন আমায় শুনতে পাচ্ছে না? ভয়টা আরও বেড়ে গেল। মায়ের কাছে গিয়ে কাঁধে হাতটা রাখতেই মা চমকে উঠল। তারপর আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর বলল, মেঘার অ্যাক্সিডেন্ট হয়েছে, মেঘার নেই। পাগলের মতো ছুটছি, কোনো কিছুর খেয়াল নেই। স্বপ্নতে যেমন ছুটেছিলাম ঠিক সেইভাবেই ছুটছি। খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। পুরোনো দিনের কথা মনে পড়ছে, মেঘার সাথে আমার কাটানো সময়গুলো। ক্লান্ত হচ্ছি না এত ছুটেও। আমাকে যে মেঘার কাছে যেতেই হবে। আমার কি তবে আরও কিছু জানার বাকি ছিল? আমি তো এমন চাইনি। শুধু চেয়েছিলাম আমার প্রিয় বান্ধবী আমার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকুক।
আমি তো ওদের খারাপ চাইনি। ছুটতে হবে, আমাকে আরো জোরে ছুটতে হবে। আমি একাই ছুটে যাচ্ছি, বাকি সব কিছু যেন থমকে গেছে। পিছনে ফেলে ছুটছি সমস্ত পুরনো স্মৃতিকে। মেঘা মোহনার ছবি বারবার ভেসে আসছে। কত মিল দুজনের, তবুও সব কিছু মিলছে না আমার কাছে। কিছুতেই মেলাতে পারছি না হিসেবটা। স্বপ্নতে আমি মোহনার অ্যাক্সিডেন্ট হতে দেখলাম, আর বাস্তবে মেঘার হলো। মেঘার বাড়ির কাছে এলাম। বাইরে কিছু লোক চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা থমথমে পরিবেশ। আমি ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকলাম। মেঘা শুয়ে আছে, কিন্তু আদৌ কি ও মেঘা? ওকে তো একদম মোহনার মতো লাগছে। মেঘার পরনেও সাদা শাড়ি, ঠিক যেমন মোহনা পরেছিল। মেয়েটা চুপচাপ ঘুমোচ্ছে, আর চারিদিকে ধূপের গন্ধ। আমাকে দেখে মেঘার মা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বড্ড দেরি করে আসলি রে রাই। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি, মেঘার মুখের দিকে তাকিয়ে। আমার চোখে জল নেই, কিন্তু ভেতরটা কান্নায় ভেসে যাচ্ছে। কিন্তু বাইরে থেকে আমি চিৎকার করে কাঁদতে পারছি না। আদিও দাঁড়িয়ে আছে এক কোণে চুপচাপ। কেন জানি না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মেঘার বৌদি কাছে এসে জানালো, কদিন আমার ফোনটা বন্ধ ছিল, তাই মেঘা পাড়ার নাচের অনুষ্ঠান শেষ করে আমার সাথে দেখা করতে আমার বাড়ি যাচ্ছিল, আর তখনই এই দুর্ঘটনা ঘটে। চিতা সাজানো হয়ে গেছে, আর কিছুক্ষণ পর চিরদিনের মতো মেঘা হারিয়ে যাবে। খুব ইচ্ছে করছে মেঘার নিথর দেহটা ধরে কাঁদি, কিন্তু পারছি না। বারবার মনে হচ্ছে আমি যদি ফোনটা বন্ধ না রাখতাম তাহলে হয়তো এইসব ঘটতো না। খুব অসহায় লাগছে। এখন মনে হচ্ছে আমি আদির থেকে মেঘাকে বেশি ভালোবাসি। আদিকে ভুলে যাওয়া হয়তো কঠিন না, কিন্তু মেঘাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আদি এসে আমার হাতটা ধরল। আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। হাতটা ধরতেই একটু চমকে উঠলাম। আদি আমার কানের কাছে এসে বলল, অনেক কিছু বলার আছে তার, তবে এখন সেই সময় নয়। সারাটা সময় আদি এইভাবেই আমার হাতটা ধরেছিল। হাতটা সরিয়ে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। আমাদের চোখের সামনে মেঘা ধোঁয়া হয়ে আকাশের সাথে মিশে গেল। বাড়ি ফেরার সময় মেঘার বৌদি এসে মেঘার ডায়েরিটা আমার হাতে দিয়ে বলল, আমি যেন বাড়ি গিয়ে ডায়েরিটা পড়ি। মেঘার পরিবার আমাকে ভীষণ ভালোবাসে। এই সময় তাদের কাছে আমার থাকা উচিত, কিন্তু শরীরটা ভীষণ ক্লান্ত, আর তার সাথে মনও। আদিই আমাকে বাড়ি পৌঁছে দিল। না, আমাদের আর কথা হয়নি, আর ইচ্ছেও নেই কথা বলার। গাড়ি থেকে নামার সময় আদি শুধু বলল, নিজের খেয়াল রাখতে। এই কথা আগেও রোজ বলতো। বাড়ি গিয়ে সন্ধেবেলায় মেঘার ডায়েরিটা নিয়ে বসলাম। ডায়েরিতে শুধু মেঘা আমাকে নিয়েই লিখেছে। কত ছবি মেঘা যত্ন করে রেখেছে। এইসব দেখে খুব কষ্ট হচ্ছে আমার। চোখ দিয়ে নোনতা জলের ধারা বয়ে যাচ্ছে। তবে শেষের লেখাগুলো দেখে আমার কান্নার বাঁধ ভাঙল। সেখানে লেখা ছিল, আমার আর আদির সম্পর্কটা জোড়া লাগানোর জন্যই মেঘা আর আদি আমাকে দেখিয়ে প্রেমের নাটক করছিল। কান্না আমার আর থামছে না। আমার কান্না শুনে মা এসে অনেকক্ষণ আমার কাছে বসেছিল, অনেক সান্ত্বনা দিল। মা চলে যেতেই আমি আদিকে ফোন করলাম, সবটা জানালাম। আমার সুইসাইড করার কথা, আমার স্বপ্নের কথা। আমরা ডাক্তারি নিয়ে পড়লেও আমার স্বপ্নের সাথে এই বাস্তবের ঘটনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আদি আমার কথা সব শুনল এবং আমাকে বুঝলো। এই কদিন যে
সময়ের সাথে গেছি সবটা বুঝলো। আমাকে বিশ্রাম নিতে বলল এবং বারবার মনে করিয়ে দিল আমার সুইসাইড নোটটা যেন কেউ না পায়। আমি আদির কথা মতো ফোনটা রেখে সুইসাইড নোটটা খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পেলাম না। বরং সেখানে নোটটা রেখেছিলাম সেখানে একটা চিরকুট পেলাম। তাতে লেখা ছিল, সখী, এইভাবে জীবন নষ্ট করো না। আমরা সবসময় যা দেখি তার সবটা সত্যি হয় না। কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তারপর মেঘার ডায়েরিটা আবার বের করলাম। দুটো হাতের লেখাই এক। মনে হচ্ছে একই ব্যক্তি মেঘার ডায়েরি ও এই চিরকুটটা লিখেছে, অথচ সখী নামটা মোহনা আমাকে দিয়েছিল। সব কিছু ঝাপসা লাগছে। খুব ঘুম আসছে। দাঁড়িয়ে থাকতে পারছি না আর। ঘুমের খুব দরকার আমার। মনে হচ্ছে এই সব কিছু আমার জীবনের একটা দুঃস্বপ্ন হয়ে যাক, সব কিছু আবার আগের মতো হয়ে যাক। ঘুমে চোখ ঘিরে আসছে আমার। খুব ঘুম আসছে আমার। খুব ঘুম আসছে। খুব ঘুম আসছে।